গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগারের লেখা গল্প কুইন অব দ্য ডন। আজকে নবম পর্ব। মিশর সীমান্তে যে দুর্গ ব্যবস্থা গড়ে তুলেছেন আপিপি, দ্রুত ঘোড়া ছুটিয়ে সেখানে যাচ্ছে আটি ঘোড়া সাওয়ারেরা। আহত সহযোদ্ধাদের সাহায্য করার কোনো ইচ্ছে ওদের আছে বলে মনে হচ্ছে না। অসহায় লোকগুলো পারলে অনুসরণ করবে ওদেরকে, না পারলে মরবে। ঘোড়া সাওয়ারদের প্রায় মাঝখানে কয়েকজন প্রহরী বেষ্টিত অবস্থায় ছুটছে খিয়ানের রথ। ওদের ক্যাপ্টেন জানেন নষ্ট করার মতো সময় নেই তার হাতে, কারণ যে বেবিলিয়ান সৈন্যদের ছেড়ে দিয়েছেন তিনি, মূল ঘাঁটিতে ফিরে যেতে বেশি সময় লাগবে না তাদের। তারপর তবে ক্যাপ্টেন যা জানেন না তা হল, বেবিলিয়ান সেনাবাহিনীর বড় একটা অংশ 2 ঘন্টা আগে রওনা দিয়েছিল বালিয়ারিটির উদ্দেশ্যে। সামনে দূরে উড়ন্ত বালির একটা মেঘ দেখা যাচ্ছে। আস্তে আস্তে কাছে আসছে মেঘটা। কিছুক্ষণের মধ্যেই ওটার ভিতরে দেখা গেল শিরনাস্ত্র, বর্ম আর ছুটন্ত রথ। রক্ত ঠান্ডা হয়ে গেল আটিদের। এগুনোর পথ বন্ধ হয়ে গেছে তাদের। এসে গেছে বেবিলিয়ানরা। পালানো অসম্ভব এখন। কয়েক ঘন্টা আগে 3000 বেবিলিয়ান সৈন্যর যে অবস্থা হয়েছে, পলায়নরত আটিরা অনুমান করল ওদেরও একই অবস্থা হবে কিছুক্ষণের মধ্যেই। থামল ওরা। একটা কিলোকের আকৃতিতে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। তারপর পুরো বাহিনী ডান দিকে ছুট লাগালো হঠাৎ। যেদিকে যাচ্ছে সেদিকে বেবিলিয়ন সৈন্য সংখ্যা সবচেয়ে কম মনে হচ্ছে। ওদের পরিকল্পনাটা আজ করতে পারছে কিয়ান? ওদের সংখ্যা এখন 20,000-এর মতো, অথচ সামনে পথ রোধ করে ছুটে আসছে প্রায় 50,000 বেবিলিয়ন সৈন্য। তাই যেদিকে বেবিলিয়নের সংখ্যা কম সেদিকে হামলা করে এগোনোর পথ করে নিতে চাইছে আটিরা। নিজেদের সংখ্যা আটিদের চেয়ে দ্বিগুণেরও বেশি বুঝতে পেরে একই সঙ্গে বিজয় উল্লাস করে উঠল হাজার হাজার বেবিলিয়ন সৈন্য। কিন্তু পাল্টা রণহুঙ্কার করল না আটি সৈন্যরা। ওদের ক্যাপ্টেন এসে হাজির হলেন খিয়ানের পাশের রথে। ছুটন্ত ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় চিৎকার করে বললেন, যুবরাজ, দেবতারা আমাদের বিপক্ষে চলে গেছেন। মরতে বোধহয় আর বেশি বাকি নেই আমাদের কারোরই। তারপর আপনাকে আমার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিতে চাই আমি। কি বলতে চাইছেন? চিৎকার করতে হলো খিয়ানকেও। আমি জানতে চাই, আপনি কি পরিস্থিতির সুযোগ নেবেন? আমরা যখন লড়াইয়ে ব্যস্ত থাকব তখন আপনি কি পালিয়ে যাবেন, নাকি যেমনটা কথা দিয়েছেন সে অনুযায়ী এগিয়ে গিয়ে আত্মসমর্পণ করবেন রাজা আপিপির দুর্গ ব্যবস্থার সৈন্যদের কাছে? এই জীবনে যতবার কথা দিয়েছি, নিজের জীবন বিপন্ন করে হলেও ততবার তা রক্ষা করেছি। আমাকে কেউ কখনো ওয়াদার বরখেলাপকারী বলতে পারবে না। তলোয়ার উঁচু করে ধরে খিয়ানকে সম্মান জানালেন ক্যাপ্টেন। তারপর ঘোড়ার গতি বাড়িয়ে উধাও হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই শোনা গেল বজ্রপাতের মতো একটা আওয়াজ। লড়াই শুরু হয়ে গেছে দুপক্ষের মধ্যে। কিলকের মতো আকৃতি বজায় রেখেছে আটি সৈন্যরা। যেখানে সবচেয়ে কম বেবিলিয়ন সৈন্য আছে সেখানে ঝাঁপিয়ে পড়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে ওদের, তাই প্রচণ্ড আক্রমণ করেছে ওরা। ঝড়ে পড়া কোনো জাহাজ যেভাবে সাগরের ঢেউ দুদিকে ছিটকে দিয়ে এগোতে থাকে, ওদের হামলায় সেভাবে ছিটকে পড়েছে বেবিলিয়নরা। কিন্তু প্রাথমিক এই সাফল্য বেশিক্ষণ ধরে রাখতে পারল না ওরা। আহত নিহত হচ্ছে ওদের ঘোড়া সাওয়ারেরা, মারা পড়ছে ওদের ঘোড়াগুলো। গতি কমাতে বাধ্য হলো পুরো দলটা। অসহায় সহযোদ্ধাদের সাহায্য করতে এগিয়ে এসেছে অন্য বেবিলিয়নরা। রথ নিয়ে ধেয়ে এসেছে শত শত বেবিলিয়নের যোদ্ধা। মরিয়া হয়ে লড়ছে দুই দলেই। প্রথম দিকে বীরত্ব দেখাতে পেরেছিল আটি সৈন্যরা, কিন্তু এখন ওরা নিহত হচ্ছে একের পর এক। কেউ লুটিয়ে পড়ছে, কেউ চাপা পড়ছে বেবিলিয়নদের রথের নিচে। খিয়ান হঠাৎ করে টের পেল আটি দলটার পুরো ভাগে চলে এসেছে ওর রথ। অনতি দূরে যেন জটলা পাকিয়ে আছে কয়েকজন আটি সৈন্য। ওদের কেউ কেউ নেমে পড়েছে ঘোড়া ছেড়ে, কেউ আবার বসে আছে ঘোড়ার পিঠেই। সবাই মিলে হামলা করছে চমৎকার একটা রথের উপর। দেখে মনে হচ্ছে বেবিলিয়নদের অন্য রথগুলোর পেছনে ফেলে সামনে চলে এসেছে ওই রথ। ওটা টানছে যে ঘোড়াগুলো, সেগুলো সব কটাই মনে হচ্ছে আহত হয়েছে। রথ আগলে রেখে বীরবিক্রমে লড়াই করছে শিরনাস্ত্র আর বর্ম পরিহিত কেউ একজন। অল্প বয়সী যোদ্ধা বলে মনে হচ্ছে ওকে। রূপা দিয়ে বানানো হয়েছে ওর বর্ম। বারবার আলোর প্রতিফলনের কারণে অদ্ভুত ঝিলিক দিচ্ছে সেটা। সন্দেহ নেই ওই যুবক বেবিলিয়ান রাজবংশের কেউ। রণাঙ্গন কি হারে হারে টের পাওয়ার জন্য এই যুদ্ধ পাঠানো হয়েছে তাকে।
যুবকের সহযোদ্ধা মাত্র একজন, পিতলের বর্ম পরা, দৈত্যাকৃতির এক কৃষ্ণাঙ্গ। বিশাল এক হাতকুড়াল নিয়ে একাই ঝাঁপিয়ে পড়েছে সে 7-8 জন আটি সৈন্যের উপর। রু! দৈত্য আকৃতির ওই কৃষ্ণাঙ্গ আর কেউ না, এক ও অদ্বিতীয় রু। তার মানে রথ আগলে রাখা ওই বীর যোদ্ধা আর কেউ না, সে কোনো যুবকও না, সে নেফরা। খিয়ান নিজেও জানে না কখন অসুরের শক্তি ভর করেছে ওর উপর, নিজেও জানে না কখন 2 হাত দিয়ে প্রচণ্ড জুড়ে টেনে ধরেছে ওর রথ টানা ঘোড়াগুলোর লাগাম, জানে না আহত পায়ের কথা ভুলে গিয়ে উঠে দাঁড়িয়েছে কখন। নেফরাকে সাহায্য করার জন্য ঘোড়া দাবড়ে ছুটে এলো কয়েকজন বেবিলিয়ান সৈন্য। আটি সৈন্যদের ছুঁড়ে মারা বর্ষা বুকে নিয়ে লুটিয়ে পড়ল ওরা সবাই। রথ ঘিরে রাখা শত্রুরা বারবার কাবু করার চেষ্টা করছে নেফরাকে, প্রতিবারই ওদের আক্রমণ সফলভাবে ঠেকিয়ে দিচ্ছে সে। ওদিকে পাগলপাড়া হয়ে গেছে রু, বনু সিংহের মতো গর্জন করছে একটানা। শত্রুদের উপর নির্দয়ের মতো বারবার নেমে আসছে ওর হাতকুড়াল, কিন্তু একসঙ্গে সব দিকে সামাল দেওয়া সম্ভব না ওর পক্ষে, সেটা পারছেও না। নেফরার রথের সামনের দিক থেকে সেটার উপর চড়ে বসার চেষ্টা করছে কয়েকজন আটি সৈন্য। আরও 5-6 জন চেষ্টা করছে রথের এদিক ওদিক দিয়ে ভিতরে ঢুকে পড়ার, যাতে ভিতরে ঢুকে নেফরাকে পাকড়াও অথবা হত্যা করতে পারে। ওদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ওরাও চিনে ফেলেছে নেফরাকে, বুঝতে পারছে ওকে ধরতে পারলে কী লাভ হবে। নেফরাকে কিভাবে চিনে ফেলেছে আটি সৈন্যরা বুঝতে দেরি লাগলো না খিয়ানের। রূপার যে শিরোনাস্ত্র পরে আছে মেয়েটা, সেটা সরে গেছে একদিকে, বেরিয়ে পড়েছে মিশরের রানীর ঐতিহ্যবাহী সোনার সাপের মাথাওয়ালা মুকুট। সাপের চোখের জায়গায় বসানো রত্নপাথর দুটো জ্বলজ্বল করছে। আত্মসমর্পণ করার প্রতিজ্ঞা করেছিলাম আমি, বিড়বিড় করে বলল খিয়ান, কিন্তু লড়াই না করার প্রতিজ্ঞা করিনি। আটি সৈন্যদের ওই জটলার উদ্দেশ্যে তুমুল গতিতে ঘোড়া ছুটালো সে। যে লোকগুলো ঢুকে পড়ার চেষ্টা করছিল রথের ভিতরে, সফল হলো তাদের একজন। ওকে লক্ষ্য করে তলোয়ারে খুব মারল নেফরা, কিন্তু লোকটার পুরো শিরোনাস্ত্র লাগলো আঘাতটা। কিছুই হলো না ওর। বিশাল দেহি সে হাত বাড়িয়ে মুহূর্তের মধ্যে জাপড়ে ধরল নেফরাকে, হ্যাঁচকাটা নিয়ে ওকে কাছে আনতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলল, হুড়মুড় করে পড়ে গেল বালির উপর। ভারসাম্য রাখতে পারল না নেফরাও, পড়ে গেল সেও। ওকে পাকড়াও করার জন্য এগিয়ে গেল বাকিরা। ঠিক তখনই ওই জায়গায় আবির্ভাব ঘটল খিয়ানের। রণহুঙ্কার ছাড়তে ছাড়তে ঘোড়াসহ পুরো রথটা তুলে দিল সে নেফরাকে ধরতে যাওয়া লোকগুলোর উপর। ওদের কেউ মরল ঘোড়ার খোরের নিচে পড়ে, কেউ গুরুতরভাবে আহত হলো রথের চাকায় পিষ্ট হয়ে। থতমত খেয়ে গেল নেফরাকে জড়িয়ে ধরে রাখা বিশালদেহী লোকটা, ঠিক বুঝতে পারছে না কি ঘটে গেছে মুহূর্তের মধ্যে। খিয়ান নিজেও বলতে পারবে না কিভাবে লাফিয়ে নামল সে রথ থেকে, বলতে পারবে না কিভাবে ঝুঁকে পড়া একটা বর্ষা কেড়ে নিল আহত একটা আটি সৈন্যের হাত থেকে, বলতে পারবে না বর্ষা হাতে কিভাবে রওনা হলো ওই বিশালদেহীর উদ্দেশ্যে। বিপদ টের পেয়েছে বিশালদেহী, ছেড়ে দিয়েছে নেফরাকে। চকিতে উঠে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে খুঁজছে নিজের হারানো তলোয়ার, কিন্তু সেটা খুঁজে পাওয়ার সুযোগ দিল না খিয়ান লোকটাকে। প্রচণ্ড জোরে বর্ষা চালালো সে লোকটার নিশানা করে, এবং এক আঘাত করেই থামল না, উন্মুক্তের মতো আঘাত করছে বারবার। ধারালো বর্ষার বারংবার আঘাতে কুঁজু হয়ে গেল লোকটা। যে হাতে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল নেফরার একটা হাত, সেটা আলগা হয়ে গেল আপনা আপনি। মাটিতে পড়ে গেল সে, মারা গেল কিছুক্ষণের মধ্যেই। দৃশ্যটা দেখতে পেয়েছে রু, ছুটে আসছে এদিকে। ত্রাতার রণমূর্তি দেখে হতবিহব্বল হয়ে গেছে নেফরা। মুখ তুলে তাকালো সে খিয়ানের দিকে, ওকে চিনতে পারল সঙ্গে সঙ্গে। খিয়ান! চিৎকার করে উঠল সে। কিন্তু খিয়ান জানে এখন যদি নেফরার কাছে ফিরে যায় সে, তাহলে আটিদের ক্যাপ্টেনের কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে ওকে, সেটা ভঙ্গ করতে বাধ্য করা হবে ওকে। তাই কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে আবার গিয়ে চলল রথে, ঘোড়াগুলোর মুখ ঘুরিয়ে নিচ্ছে। খিয়ান! খিয়ান! আবারও চিৎকার করল নেফরা। ঘোড়াগুলোর পিঠে কষে চাবুক চালালো খিয়ান। লর্ড! এবার চিৎকার করল রু, কি করছেন আপনি, থামুন! জবাবে শুধু মাথা নাড়ল খিয়ান। রথের গতি বাড়িয়ে চলে গেল। হতভম্ব হয়ে গেল নেফরা। এতক্ষণ যে তলোয়ার দিয়ে বীর বিক্রমে লড়াই করেছিল তা এখন মুগুরের মতো ভারী মনে হচ্ছে ওর কাছে। বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে আছে খিয়ানের গমন পথের দিকে।
50,000 বেবিলিয়ান সৈন্যের বিরুদ্ধে 20,000 আটি সৈন্যের লড়াইটা বেশিক্ষণ স্থায়ী হল না। গ্রীষ্মের অবসানে তুমুল বর্ষার শুকনো নদীতে যেভাবে বান ডাকে, আটিদের উপর সেভাবে ঝাঁপিয়ে পড়ল বেবিলিয়ানরা। কিন্তু খিয়ান ততক্ষণে রথ নিয়ে চলে গেছে অনেক দূরে। আটি সৈন্যের সংখ্যা ছিল 20,000-এর মতো, অথচ পালাতে পেরেছে মাত্র কয়েকশো। বাকিদের বেশিরভাগই মারা পড়েছে রণক্ষেত্রে। কয়েকশো সৈন্য রণে ভঙ্গ দিয়ে পালানোর সময় মরেছে। আপিপির দুর্গ ব্যবস্থার নিরাপদেই পৌঁছতে পেরেছে খিয়ান। দেবতারা রক্ষা করেছে ওকে এবং ওর ঘোড়াগুলোকে। যুদ্ধের সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যেখানে অবস্থান নেন, সাধারণত সেখানে পতাকা ওড়ানো হয়। সেরকম উড়ন্ত একটা পতাকা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল সে। চিৎকার করে বলল, আমি যুবরাজ খিয়ান, আমি আহত, হাঁটতে পারছি না। আপিপি সেনাবাহিনীর বড় একটা অংশ এখনো পছন্দ করে খিয়ানকে, তাই ওকে চিনতে পেরে খুশি হলো অনেকেই। কেউ কেউ এগিয়ে এসে অভিবাদন জানালো। এরা সবাই সিরিয়ার ওর সহযুদ্ধে ছিল। রথ থেকে সাবধানে নামানো হলো ওকে। একটা পালকিতে করে দুর্গের ভিতরে রাজকীয় একটা কক্ষে নিয়ে গিয়ে বসানো হলো তাকে। খাবার আর মদ দেয়া হলো ওকে। সে জানতে পারল সেনাবাহিনীর সদস্যরা যে যেখানে আছে তাদের সবাইকে টেনিসে ডেকে পাঠিয়েছেন ওর বাবা। কারণ তিনি বুঝতে পেরেছেন, যত শক্তিশালী দুর্গ ব্যবস্থায় গড়ে তোলা হোক না কেন, বেবিলিয়ানদের এত বড় বাহিনীর বিরুদ্ধে মিশরের সীমান্ত বেশি দিন নিজেদের দখলে রাখতে পারবেন না তার বাহিনী। তাই তিনি শক্তিশালী করতে চাইছেন নিজের রাজধানী শহরকে। সেনাবাহিনীর যেসব কর্মকর্তা সিরিয়ার যুদ্ধে খিয়ানের সহযুদ্ধে ছিল, তাদের কয়েকজনকে সেনাপতির দায়িত্ব নিতে বললেন। বেবিলিয়ানদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে বলল। জবাবে শুধু মুচকি হাসল খিয়ান, কিছু বলল না। ওই কর্মকর্তা ভাবলেন, যেহেতু দাঁড়াতে পারছেন না খিয়ান, সেহেতু ওর পক্ষে সেনাপতির দায়িত্ব নেওয়া অসম্ভব, তাই হ্যাঁ না কিছু বলছেন না। যে ক্যাপ্টেনের কাছে প্রতিজ্ঞা করেছিল খিয়ান, সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি, পালিয়ে আসতে পেরেছেন। ডাকাডাকি করে সহযোদ্ধাদের জড়ো করলেন তিনি, জানালেন কখন কিভাবে গ্রেফতার করা হয়েছিল খিয়ানকে। শুনে এতক্ষণ যারা সেনাপতির দায়িত্ব নেয়ার ব্যাপারে চাপাচাপি করেছিল খিয়ানকে, তারা দীর্ঘশ্বাস ফেলল, আর কোনো অনুরোধ করল না ওকে। খিয়ান বুঝতে পারছে আসলে কি ঘটেছিল তা যদি বলে সে, তাহলে সম্ভবত কেউই অবিশ্বাস করবে না ওকে। বুঝতে পারছে দুর্গের কোনো সেনা কর্মকর্তাই ওকে আটকে রাখতে চায় না। সে যদি ফিরে গিয়ে বেবিলিয়নদের সঙ্গে যোগ দেওয়ার প্রার্থনা জানায়, তাহলে তা সম্ভবত মঞ্জুর করা হবে। কিন্তু দুটো ব্যাপারের কোনোটাতেই মুখ খুলল না সে। তরতাজা ঘোড়া জুড়ে দেয়া হলো ওর রথের সঙ্গে। সীমান্তের দুর্গগুলোর পরিত্যক্ত অবস্থায় রেখে ওকে নিয়ে টেনিসের পথে রওনা হয়ে গেল সৈন্যরা। তাই বেবিলিয়নরা যখন অনায়াসে দখল করে নিল সবগুলো দুর্গ, গুটি কয়েক অসুস্থ আর আহত সৈন্য ছাড়া কাউকে পেল না ওরা। এই লোকগুলোর সঙ্গে যেন কোনো রকম অন্যায় আচরণ না করা হয়, সে ব্যাপারে কঠোর আদেশ দিলেন টাও। ওদের কাছ থেকে জানা গেল যুবরাজ খিয়ান নিরাপদেই পৌঁছাতে পেরেছিল ওখানে। ওকে স্বাগতম জানানো হয়েছে। তারপর অন্যদের সঙ্গে টেনিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সে। বেবিলিয়ন সৈন্যরা যেখানে অস্থায়ী শিবির স্থাপন করেছে, সেখানে এক জায়গায় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রু, টেমু আর লেডি ক্যাম্পাকে নিয়ে নেফরার জন্য অপেক্ষা করছেন টাও। রণক্ষেত্রে হঠাৎ হাজির হয়ে কিভাবে নেফরাকে বাঁচিয়েছে খিয়ান, তা নেফরা আর রুর কাছ থেকে জানতে পেরেছেন টাও। আরও জানতে পেরেছেন, যখন খিয়ানকে দেখেছে ওরা, তখন মাথা নেড়ে ওদের আহ্বান প্রত্যাখ্যান করেছে সে, ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেছে। এর মানে কি? খিয়ান কি আটি সৈন্যদের হাতে বন্দী অবস্থায় ছিল না? যদি বন্দী থাকত, তাহলে সুযোগ পাওয়া মাত্র বেবিলিয়নদের সঙ্গে যোগ দেওয়ার কথা ওর। তা না করে পাগলের মতো পালিয়ে গেল কেন? এই ব্যাপারটা নিয়েই কথা বলার জন্য একত্রিত হয়েছেন তারা কয়েকজন। একসময় নেফরা যোগ দিল তাঁদের সঙ্গে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রায় সবাই একমত, আসলে পাগল হয়ে গেছে খিয়ান, অথবা সে একজন বিশ্বাসঘাতক। তা না হলে সুযোগ থাকার পরও, নেফরাকে দেখার পরও বেবিলিয়ানদের সঙ্গে যোগ না দেওয়ার কারণ কি? আটিদের রক্ত বইছে ওর শরীরে। যত যাই হোক, সে রাজা আপিপির ছেলে। সংকট মুহূর্তে নিজের দেশের পক্ষ অবলম্বন না করে পারেননি সে। আসলে পাগল হয়ে গেছেন যুবরাজ খিয়ান, মুখ খুললেন ক্যাম্পা। তা না হলে যাকে এত ভালোবাসেন, তিনি, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা, তাকে ফেলে পালিয়ে যেতে পারলেন কিভাবে? আমার মনে হয় রানী নেফরার সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ সহ্য করতে পারেননি তিনি।
খুব সম্ভব অন্য কোনো সুন্দরীর দেখা পেয়েছেন তিনি, এবং বিরহ কাতর অবস্থায় ওই মেয়েকে রানী নেফরার চেয়েও সুন্দরী বলে মনে হয়েছে তার। তাই তিনি আমাদের রানীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠাবোধ করেননি। চুপ করুন, চেঁচিয়ে উঠল নেফরা। টেমোর দিকে তাকালেন টাও। টেনিস থেকে শুরু করে মিশর আরব সীমান্ত পর্যন্ত যুবরাজ খিয়ানের সঙ্গে ছিলেন আপনি। কি মনে হয় আপনার, আসলে কি বিশ্বাসঘাতকতা করেছেন তিনি? বিশ্বাস? জবাবে বরাবরের মতোই বলে উঠল টেমো। বিশ্বাস রাখুন। এতক্ষণ রাগ চেপেছিল নেফরা, এবার আর পারল না। ক্ষিপ্ত ভঙ্গিতে তাকালো উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে। রক্তের ডাক উপেক্ষা করতে না পেরে খিয়ান যদি আতিদের সহযোদ্ধা হয়ে যাবে, তাহলে হঠাৎ হাজির হয়ে কয়েকজন আটি সৈন্যকে হত্যা করার মানে কি? আমাকে যদি ভুলে যেতে চাইবে, তাহলে আমার চরম বিপদের সময় আমাকে রক্ষা করার মানে কি? আমি যদি ওর পথের কাঠাই হব, তাহলে আমাকে শেষ হয়ে যেতে দিলেই তো ভালো করতো না সে? টাও বললেন, যুবরাজ খিয়ান ৮-১০ জন মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় তার পালিয়ে যাওয়ার আসল কারণটা অনুমান করতে পেরেছি আমি। তবে সেটা ঠিক না বেঠিক সে ব্যাপারে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আমাদের ভাই টেমো যা বলেছে তা করুন, অর্থাৎ বিশ্বাস রাখুন। সেনাবাহিনী সংরক্ষিত সৈন্যদের দ্বারা আগে সুরক্ষিত করা হয়েছিল টেনেস। মিশরের বিভিন্ন প্রান্ত থেকে অবশিষ্ট সৈন্যরা প্রতিদিনে এসে যোগ দিচ্ছে ওদের সঙ্গে। খিয়ানরাও টেনিসে পৌঁছে গেল একদিন। প্রতিদিনই মিশরের বিভিন্ন জায়গায় অগ্রসমান বেবিলিয়নদের বিরুদ্ধে ছোট বড় যুদ্ধ হচ্ছে আটি সৈন্যদের, এবং বলা বাহুল্য প্রতিটা যুদ্ধে হারছে ওরা। যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু যারা ধরা পড়ছে তাদের ব্যাপারে অদ্ভুত একটা কথা ছড়িয়ে পড়েছে। এদেরকে নাকি প্রথমে হত্যা করছে না বেবিলিয়নরা, এমনকি ভবিষ্যতে দাস বানানোর নিয়তে কয়েদও করে রাখছে না, বরং নিরস্ত্র করা হচ্ছে ওদেরকে। যুদ্ধবন্দী হওয়ার পরও ভালো ব্যবহার করা হচ্ছে, এবং ওদের কেউ যদি প্রতিজ্ঞা করছে নেফরাকে মিশরের রানী মেনে নিয়ে ওর অধীনে কাজ করে যাবে, তাহলে তাকে নাকি মুক্তিও দেওয়া হচ্ছে। নিজেদের পরাজয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিত আটি সৈন্যরা। এখন নিজেদের ভবিষ্যতের ব্যাপারে গোপনে গোপনে আলোচনাও করছে অনেকে। যে ক্যাপ্টেনের কাছে প্রতিজ্ঞা করেছিল খিয়ান, তার সঙ্গে একরকম বন্ধুত্ব হয়ে গেছে ওর। ভোরে ওদের দুজনকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদে। খিয়ান ভেবেছিল আবার কয়েদ করা হবে ওকে পাতাল কারাগারে, কিন্তু তার বদলে যখন ওকে নিয়ে যাওয়া হলো ওর নিজের কামরায়, তখন যার পর্ণায় আশ্চর্য হলো সে। দাসরা আগের মতোই অপেক্ষা করছে ওর জন্য। উপস্থিত আছেন একাধিক চিকিৎসক, ওর আহত পায়ের পরিচর্যা করবেন। টানা বিশ্রামের বদলে এত লম্বা একটা যাত্রার অংশ নেয়ার কারণে ফুলে উঠেছে ক্ষতস্থানটা, আবারও ফোঁড়া দেখা দিয়েছে কয়েক জায়গায়। গুপ্তচর আর পাহারাদারেরা অবস্থান নিয়েছে ঘরের বাইরে। খেয়ানের সঙ্গে কে কি বলছে সে খবর জোগাড় করে জায়গা মতো পাচার করে দিচ্ছে গুপ্তচররা। সতর্ক নজর রেখেছে পাহারাদাররা, যাতে পালাতে না পারে সে। খেয়ান টের পাচ্ছে আসলে গৃহবন্দী সে। সূর্য অস্ত যাওয়ার ৩ ঘন্টা পর ঘরে বিশ্রাম নিল সে। গোসল আর খাওয়া দাওয়া বাদ দিয়ে বললে বেশিরভাগ সময় ঘুমিয়েছে, কারণ ভীষণ ক্লান্ত সে। একসময় হাজির হলেন একজন অফিসার, সঙ্গে কয়েকজন সৈন্য। এই অফিসারেই ২৫,০০০ আটি সৈন্যের নেতৃত্ব দিচ্ছিলেন। একটা পালকি নিয়ে এসেছেন তারা, জানালেন ওটাতে চড়িয়ে রাজা আপেপ্পির সামনে নিয়ে যেতে হবে খিয়ানকে। অফিসারের সঙ্গে উজির এনাতেও আছেন। খিয়ান খেয়াল করল শুকিয়ে গেছেন তিনি, কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার চামড়া। চঞ্চল ২ চোখে বারবার তাকাচ্ছে এদিক ওদিক, যেন দেখছেন কোথাও কোনো আততায়ী লুকিয়ে আছে কিনা। তার ঠিক পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে ধারালো চেহারার এক মহাফেজ। লোকটাকে গুপ্তচর বলে মনে হলো খিয়ানের। ওকে এমনভাবে বাউ করলেন এনাদ যে ভঙ্গিটা দেখলে কেউ বলতে পারবে না কাজটা করতে কার্পণ্য ছিল তার ভেতরে। আবার এ কথাও বলতে পারবে না বেশি শ্রদ্ধা দেখে ফেলেছেন তিনি। সোজা হয়ে দাঁড়ানোর পর বললেন, স্বাগতম যুবরাজ। শুনেছি বিভিন্ন জায়গায় অনেক ঘুরতে হয়েছে আপনাকে, রোমাঞ্চকর অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার। মহান ফারাও দেখা করতে চাইছেন আপনার সঙ্গে, দয়া করে আসুন আমাদের সঙ্গে। পালকিতে বসিয়ে দেওয়া হলো খিয়ানকে। সেটা বহন করছে ৮ জন সৈন্য। ওর পাশাপাশি হাঁটছে এনাত, পেছনে আসছে সৈন্যদের ক্যাপ্টেন। একটা প্যাসেজের একদিকে কোনো ঘুরতে গিয়ে একটুখানি কাত হয়ে গেল পালকিটা। হাত দিয়ে ধরে সেটা ঠিক করে দিলেন এনাত।
অথবা মনে হলো পালকির গায়ে হাত দিয়ে ভারসাম্য বজায় রাখলেন নিজের। গুপ্তচর লোকটা তখন পিছিয়ে পড়েছে কিছুটা। চটজলদি খিয়ানের কানে ফিসফিস করে বললেন এনাদ, সামনে ভীষণ বিপদ, শান্ত থাকবেন, সাহস রাখবেন, মনে রাখবেন সব জায়গায় আপনার বন্ধু আছে যারা আপনার জন্য মরতেও রাজি। কাছে চলে এলো গুপ্তচর লোকটা। পালকির কাছ থেকে সরে গেলেন এনাদ, আর কিছু বললেন না। আপিপির সামনে হাজির হলো ওরা। নিচু একটা চেয়ারে বর্মপরিহিত অবস্থায় বসে আছেন তিনি, হাতে একটা নগ্ন তলোয়ার। তার থেকে কিছুটা দূরে নামিয়ে রাখা হলো পালকিটা। ওটার বাহকরা নামতে সাহায্য করল খিয়ানকে। আপিপির মুখোমুখি আর একটা চেয়ার দেখা যাচ্ছে, ওটাতেই বসিয়ে দেওয়া হলো ওকে। এক দৃষ্টিতে কিছুক্ষণ খিয়ানকে দেখলেন আপিপি, তারপর বললেন, দেখে মনে হচ্ছে বড় রকমের আঘাত পেয়েছ তুমি। কে করেছে কাজটা? আপনার একজন সৈন্য। কি ঘটেছিল তা সংক্ষেপে বলল খিয়ান। ও, কিন্তু তুমি মিশর ছেড়ে পালিয়েছিলে কেন? নিজেকে বাঁচাতে এবং কোনো একজনকে জিতে নিতে। অফিসারের দিকে তাকালেন আপিপি। আমার ওই 25,000 সৈন্যের নেতৃত্বে তো তুমিই ছিলে, না? বেবিলিয়নদের উপর আতর্কিতে হামলা করার কথা ছিল তোমার, পারোনি। খুন করার কথা ছিল ওদের কমপক্ষে 50,000 সৈন্যকে, পারোনি। তোমার এই ব্যর্থতার কারণ কি? কারণটা সংক্ষেপে আপিপিকে জানালেন ওই ক্যাপ্টেন। তার কথা শেষ হলে আপিপি বললেন, তোমার ব্যর্থতা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে আমাকে। ছত্রভঙ্গ হয়ে গেছে আমার সেনাবাহিনী। এখন টেনিস দখল করার জন্য এগিয়ে আসছে বেবিলিয়নরা। নিজের সাফাই গাইবার জন্য কিছু বলতে চাইলেন ক্যাপ্টেন, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিলেন আপিপি। বলে চললেন, অল্প কিছু সময়ের লড়াইয়ে কোচকাটা করার মাত্র 5,000 যোদ্ধার একটা দলকে কিন্তু তাও করতে পারোনি তুমি। উল্টো নিজেদের উপস্থিতি ফাঁস করে দিয়ে ভেস্তে দিয়েছ আমার পরিকল্পনা। এখন আর বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমার। পরকালে চলে যাও, সেখানে গিয়ে পারলে শিখে নিও কিভাবে লড়াই করতে হয়। ইশারায় ডাকলেন অনতি দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন সশস্ত্র দাসকে। সঙ্গে সঙ্গে ছুটে এলো ওরা, ঘিরে ধরল ওই ক্যাপ্টেনকে। যা বোঝার বোঝা হয়ে গেছে ক্যাপ্টেনের, তাই আপিপির কোনো কথার প্রতিবাদ করলেন না তিনি। প্রত্যুত্তর দেওয়ারও চেষ্টা করলেন না, বরং খিয়ানের দিকে ঘুরে স্যালুট জানালেন ওকে। বললেন, যুবরাজ, এখন বুঝতে পারছি আপনাকে আপনার প্রতিজ্ঞা থেকে মুক্তি দেওয়া উচিত ছিল আমার, কিন্তু তা করিনি। কয়েকজন দাসের হাতে মরা যদি আমার পরিণত হয়, তাহলে আপনার কি হবে? যাই হোক, কিছু বলে লাভ নেই। দেবতা ও সিডিসের কাছে বিচার দিয়ে গেলাম শুধু। শুনেছি তিনি খুবই ন্যায়পরায়ণ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলে তা শোধ নেন। বিদায়। খিয়ান কিছু বলার আগেই ওর দাসরা প্রায় জাপটে ধরল ক্যাপ্টেনকে। তাকে টানতে টানতে নিয়ে গেল একটা পর্দার আড়ালে। কিছুক্ষণ পর সেটা সরিয়ে বেরিয়ে এলো একজন দাস। ওর হাতে একটা কাটা মাথা। নিঃশব্দে বুঝিয়ে দিচ্ছে সে আপিপির আদেশ পালিত হয়েছে। এই জীবনে খিয়ান অনেকবার অন্যায় কাজ করতে দেখেছে ওর বাবাকে, তারপরও কখনো ঘৃণা করেননি তাকে। কিন্তু এখন দগে দগে ঘৃণা টের পাচ্ছে সে। যুদ্ধ মানেই হয় জয়, নয়তো পরাজয়। যে লোক অনুগত সৈন্যের মতো আদেশ পালন করল, সামান্য অজুহাতে এত বড় শাস্তি দেওয়া হলো তাকে। আপিপির আরেক ইশারায় ঘর থেকে বেরিয়ে গেল সবাই। এখন ঘরে শুধু বাবা আর ছেলে। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছেন, কেউ কিছু বলছেন না। শেষ পর্যন্ত খিয়ান বলল, শিরচ্ছেদ যদি আমারও শাস্তি হয়ে থাকে, তাহলে আপনার কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি আমার ধর থেকে মুন্ড আলাদা করা হোক, কারণ আমি খুবই ক্লান্ত, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। নিষ্ঠুর ভঙ্গিতে হাসলেন আপিপি। রাজনীতির অনেক কিছু এখনো শিখতে পারোনি তুমি। মানে? তুমি আমার তুনের শেষ তীর, ব্রাদারহুড অব দ্য ডনের সঙ্গে থেকে ভয়ঙ্কর জাদুবিদ্যা শিখেছ তুমি। তারপর তা প্রয়োগ করেছ নেফরার উপর। ফলে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে সে। অথচ ওই মেয়েকে বিয়ে করার কথা ছিল আমার। তুমি ওকে চুরি করেছ। এখন বলো তো, আগামীকাল সকালে বেবিলিয়নরা যখন হাজির হবে টেনিসের উপকণ্ঠে, যখন ঘিরে ধরবে শহরটাকে, তখন নেফরা যদি পূব দিকের প্রবেশদ্বারে ঝুলতে দেখে তোমার লাশ, ওর প্রতিক্রিয়া কি হবে? জানি না, তবে আমার মনে হয় সারা শহরে আগুন লাগিয়ে দেওয়ার হুকুম দেবে সে। পুড়ে মরবে অনেক মানুষ,
একই সঙ্গে চালানো হবে গণহত্যা। আপনি মনে হয় না রেহাই পাবেন। ঠিক। প্রেমে পাগল কোনো মেয়ে প্রেমিককে হারিয়ে কতটা প্রতিহিংসাপরায়ণ হতে পারে আমি জানি। অসহায়দের উপর কিরকম অত্যাচার চালাতে পারে সে অনুমান করতে পারি। সেজন্যই তোমার ধর থেকে মুন্ড আলাদা করা হবে না আপাতত। আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা হচ্ছে নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে তোমাকে জানে না মারার ঘোষণা দেয়া। শর্তগুলো কি অনুমান করতে পারছ নিশ্চয়ই? না। আমার মনে হয় মিথ্যা কথা বলছো তুমি। আমার মনে হয় শর্তগুলো কি তা ভালো মতোই জানা আছে তোমার। তারপরও বলে দিচ্ছি, যাতে কখনো বলতে না পারো ন্যায় বিচার করা হয়নি তোমার সঙ্গে। প্রথম শর্ত, বেবিলিয়নদের সব রথ আর সব ঘোড়া তুলে দিতে হবে আমার সেনাবাহিনীর হাতে। এই মর্মে শান্তি চুক্তি করতে হবে। যেখান থেকে এসেছে ওরা সেখানেই ফিরে যাবে। তারপর আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে নেফরা। দুই দেশের সেনাবাহিনীর উপস্থিতিতে দেবতাদের সাক্ষী মেনে নিজেকে আমার স্ত্রী এবং রানী হিসেবে ঘোষণা করবে সে। নেফরা রাজি হবে বলে তো মনে হয় না। হবে হবে, অবশ্যই হবে। প্রেমে পাগল একটা মেয়ে মানুষ কি করবে অথবা কি করবে না তা নিশ্চিত করে বলতে পারে না কেউই। একটা কথা ভেবে দেখো, মিশরের সিংহাসন অথবা তোমার মধ্যে এখন যে কোনো একটা বেছে নিতে হবে নেফরাকে। তোমার গায়ে যদি নির্যাতনের চিহ্ন দেখতে পায় সে, তোমাকে যদি আর্তনাদ করতে শুনে, তাহলে সে কোনটা বেছে নেবে? মনে রেখো, আমার প্রাসাদে কয়েকজন কৃষ্ণাঙ্গ দাস আছে এবং তোমার পায়ের ক্ষত এখনো প্রায় আগের মতোই। লোহা গরম করে যদি... কথা শেষ না করে থেমে গেলেন আপিপি। কিছু না বলে শুধু মুচকি হাসলেন খিয়ান। হাসছ কেন? কিভাবে রেহাই পাওয়া যায় আমার হাত থেকে সেই বুদ্ধি বের করার চেষ্টা করছো? লাভ হবে না। আত্মহত্যা করার ইচ্ছা আছে? স্রেফ ভুলে যাও, সেই সুযোগ তুমি পাবে না। 3 রাত 24 ঘন্টা নজরদারির হুকুম দেওয়া হয়েছে তোমার উপর। আগের বার পালিয়ে গিয়েছিলে, এবার তাও পারবে না। এখন যাও, নিজের ঘরে গিয়ে ঘুমাও। আগামীকাল সকাল সকাল উঠতে হবে তোমাকে। শুভরাত্রি। ভোর হতে আর 1 ঘন্টা বাকি। টেনিসের পূব দিকের প্রবেশদ্বারে ভেতরের দিকে প্রশস্ত সিঁড়ি আছে। সেটার কাছে নিয়ে আসা হয়েছে খিয়ানকে। সিঁড়ির শেষ ধাপে উঠা মানে তোরণের চূড়ায় হাজির হওয়া। জায়গাটা এত প্রশস্ত যে কমপক্ষে 50 জন লোক অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে ওখানে। একটা চেয়ারে বসিয়ে ওটা ধরাধরি করে ওখানে নিয়ে যাওয়া হলো খিয়ানকে। সূর্যদেবতা রা পূর্ণাঙ্গভাবে দেখা দিলেন এক সময়। টেনিস শহর ঘিরে বানানো আছে পানিপূর্ণ পরিখা। নীলনদ থেকে গোপন সুড়ঙ্গ পথে পানি আসা যাওয়া করে সেখানে। দিনের প্রথম সূর্যকিরণে চকচক করে উঠল পরিখার পানি। ওটা পার হয়ে প্রাসাদে যাওয়ার জন্য টানা সেতু আছে। তবে এখন সেতুর দড়ি আর কপি কলের সাহায্যে সরিয়ে এনে পূব দিকের প্রবেশদ্বারে ঘেঁষে রাখা হয়েছে। বেবিলিয়ন সেনাবাহিনী ইতিমধ্যে ঘিরে ধরেছে টেনিস শহর। শহরটার প্রতিরক্ষা দেয়ালের ভিতরে যারা আছে তাদের পালানোর পথ বন্ধ। পরিখার ও প্রান্তে পার ঘেঁষে স্থাপন করা হয়েছে অস্থায়ী কিছু সেনা শিবির। আটি সৈন্যদের নিক্ষিপ্ত তীর বা বর্ষার কোনোটাই প্রশস্ত পরিখা ছাড়িয়ে যাবে না সেখানে। কাজে মোটামুটিভাবে নিরাপদে আছে ওখানকার সৈন্যরা। বেবিলিয়ন রাজপ্রতীকযুক্ত পতাকা উঠছে কোনো কোনো শিবিরে। ওগুলোর কোনোটাতে হয়তো অবস্থান করছে নেফরা। পূর্ব দিকের প্রবেশদ্বারে দুপাশে অবস্থান নিয়েছে আটি সৈন্যদের বেশ বড় একটা দল। কেন যেন অস্থিরতা বিরাজ করছে ওদের সবার মধ্যে। আর আমি দাঁড়িয়ে থাকার আদেশ পাওয়ার পরও তা ঠিকমতো করতে পারছে না ওরা। তরুণের মাথায় খিয়ানের পাশে বসে আছে আপিপি। নিজেদের সবচেয়ে জমকালো পোশাকটা পরেছেন তিনি। রোদে প্রতিফলিত হচ্ছে তার মাথার সোনার মুকুটে। তুর্য বেজে উঠল বেবিলিয়নদের শিবিরে। অদ্ভুত এক নীরবতা নেমে গেল সেখানে। কথা বলা দূরে থাক, যেন নড়তে পর্যন্ত ভুলে গেছে সব বেবিলিয়ন সৈন্য। একটা নৌকা নামানো হচ্ছে পরিখার পানিতে। হাতে সাদা পতাকা নিয়ে তাতে চড়ে বসল এক বেবিলিয়ন দূত। পূর্ব দিকের প্রবেশদ্বারের উদ্দেশ্যে এগিয়ে আসছে নৌকাটা। এপারে পৌঁছাবার পর ওই দূতের হাতে একটা চিঠি দিলেন আটি সৈন্যদের একজন ক্যাপ্টেন। চিঠিটা নিয়ে ফিরে গেল সে।
ওটা হস্তান্তর করা হলো টাওয়ের কাছে। চিঠিটা খুললেন টাও, পড়লেন। দুশ্চিন্তায় চোখ মুখ বসে যাওয়া নেফরা দাঁড়িয়ে আছে টাওয়ের পাশেই। চিঠির বিষয়বস্তু জানানো হলো ওকে। শর্ত দিয়েছেন আপিপি, বললেন টাও। আমাদের সব রথ আর ঘোড়া আটিদের হাতে তুলে দিয়ে পায়ে হেঁটে বেবিলনে ফিরে যেতে হবে আমাদেরকে। আর? জিজ্ঞেস করল নেফরা। আপিপির কাছে আত্মসমর্পণ করতে হবে আপনাকে। যথাযোগ্য অনুষ্ঠান পালনের মাধ্যমে আপনাকে বিয়ে করবে সে, এবং বিয়ের অনুষ্ঠানটা হবে এখানেই, যাতে সবাই দেখতে পায়। আর এসব শর্ত যদি মানা না হয়, আমাদের চোখের সামনে অত্যাচার করতে করতে মেরে ফেলা হবে যুবরাজ খিয়ানকে। এবার বলুন, আপনার জবাব কি? ছায়ের মতো সাদা হয়ে গেছে নেফরার চেহারা। খিয়ান কি বলে? সেটা এখনো জানতে পারিনি আমরা, এবং আমার মনে হয় চেষ্টা করলেও তা জানতে দেওয়া হবে না আমাদেরকে। কিন্তু আমি বোধহয় জানি, খিয়ানকে জিজ্ঞেস করলে সে বলবে আপিপির সব শর্ত অমান্য করে টেনিসে হামলা চালাতে এবং ওকে ওর নিয়তের হাতে ছেড়ে দিতে। বিশ্বাস? কাছে দাঁড়ানো টেমু বলে উঠল, বিশ্বাস রাখুন। খিয়ানকে ভালোবেসেছি আমি, বলছে নেফরা। কথা দিয়েছে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এখন সবার সামনে স্বামী বলে মেনে নেব আপিপিকে? জীবনেও না। বেবিলিয়ন সেনাবাহিনীতে সম্মুখ সমরে মোকাবেলা করার সাহস হয়নি আপিপির। হিজুরির মতো গড়তে লুকিয়েছে সে। ওর মতো একটা কাপুরুষের শর্তে রাজি হব? জীবনেও না। মরণ যদি লেখা থাকে খিয়ানের নিয়তিতে, তবে তাই হোক। তারপর আপিপিকে শেষ করে দিয়ে আমিও মরব। দূত মারফত খবরটা পৌঁছে দেওয়া হোক আপিপির কাছে। টাওয়ের দিকে তাকালো। পরীক্ষাটা পার হওয়ার আদেশ দিন ক্যাপ্টেনদেরকে। টেনিসের উপর হামলা চালাবো আমরা। আপিপির শেষ দেখে ছাড়ব আমি। ক্যাপ্টেনদেরকে প্রয়োজনীয় আদেশ দিলেন টাও। প্রায় সঙ্গে সঙ্গে পরীক্ষা পার হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করল হাজার হাজার বেবিলিয়ন সৈন্য। অবরুদ্ধ টেনিসে প্রচণ্ড আক্রমণ চালানোর আদেশ দেয়া হলো ওদেরকে। টেমুকে দিয়ে একটা প্যাপাইরাসে আপিপির প্রস্তাবের জবাব লেখা হলো। ওটা দেয়া হলো একজন দূতের হাতে। ওই লোকের সঙ্গে একই নৌকায় উঠল রু। লোকটাকে সে বলল, চিঠিটা হস্তান্তর করার সময় আমার পক্ষ থেকে কয়েকটা কথা বলতে পারবেন আটিদের রাজাকে? কি কথা? বলবেন যুবরাজ খিয়ানের কোনো ক্ষতি তো পরের কথা, তার দিকে যদি একটা আঙ্গুলও তুলে শয়তান আপিপি, তাহলে লোকটার হাত ভেঙে দেব আমি, ওর জিভ ছিঁড়ে নেব, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বের করে আনবো ওর চোখ, তারপর টানতে টানতে নিয়ে গিয়ে ছেড়ে দেব মরুভূমিতে, যাতে খেতে না পেরে মারা যায় সে। আমার কথা ঠিক মতো বলতে না পারলে একই অবস্থা হবে আপনারও। আপনি যা বলবেন তা কান খাড়া করে শুনবো আমি। দৈত্যাকৃতির রুর মারমুখী চেহারা দেখে আপাতত চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ মনে করল দূত লোকটা। পরীক্ষার অপর পারে হাজির হলো সে। পূব দিকের প্রবেশদ্বার সংলগ্ন ছোট্ট একটা দরজা দিয়ে ঢুকে পড়ল ভিতরে। সিঁড়ি বেয়ে হাজির হলো আপিপির কাছে। বাউ করে সম্মান জানালো তাকে। তার হাতে দিল প্যাপাইরাসটা। কি লেখা আছে ওটাতে তা যতটুকু বিস্তারিতভাবে সম্ভব জানালো। তারপর তাকে আরেকবার বাউ করে চেঁচিয়ে বলল রু যা বলতে বলেছে তার প্রতিটা বর্ণ। তোরণটার কিনারায় চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে খিয়ানকে। এমনভাবে করা হয়েছে কাজটা যে বেবিলিয়নরা যদি আপিপিকে নিশানা করে তীর মারে অথবা বর্ষা ছুড়ে, তাহলে সেগুলো প্রথমে খিয়ানের গায়ে লাগবে। বেবিলিয়ান দূতের মুখ থেকে নেফরার জবাব শুনতে পেয়ে খুশি হল খিয়ান। ঘাড় ঘুরিয়ে আপিপিকে বলল, নেফরা যা বলেছে তা ঠিকই করবে। ফালতু হুমকি দেওয়ার মানুষ না সে। এবার আপনার কথা মতো অত্যাচার শুরু করুন আমার উপর। তবে তার আগে একটা কথা বলে রাখি, মৃত্যুকে খুব একটা ভয় পাই না আমি, কারণ একদিন না একদিন মরতেই হবে। আমার খারাপ লাগছে টেনিসের জন্য। আমাকে মরতে দেখবে নেফরা, তারপর সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে টেনিসের উপর। পুরো শহর পুড়িয়ে ছাই করার পরও ওর রাগ কমবে কিনা সন্দেহ। উজির এনাদ সহ রাজদরবারের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন আপিপির পাশে। তাকে তার সিদ্ধান্ত বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন তারা। এনাদ বললেন, মহান রাজা, যুবরাজ খিয়ানের উপর নিজের ঘৃণা চরিতার্থ করতে পারবেন না আপনি, কিন্তু তার ফলে কিছুই পাবেন না শেষ পর্যন্ত। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে টেনিসের সব জায়গায়। পূব দিকের প্রবেশদ্বারের কাছে সাধারণ জনতার ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে। সৈন্যদেরকে ঠেলে ধাক্কিয়ে পথ করে নিচ্ছে ওরা নিজেদের জন্য। ওদের বেশ বড় একটা দল হাজির হতে পারল সিঁড়ির নিচে।
একজন চিৎকার করে বলল, মহান ফারাও যুবরাজ খিয়ানকে ছেড়ে দিন। নিজের ছেলের রক্ত যদি নিজের হাতে রঞ্জিত করেন আপনি, তাহলে মরতে হবে আমাদের সবাইকে। কাজটা আসলে খুব খারাপ হচ্ছে। সুযোগ পেয়ে গলার জোর বেড়ে গেল এনাথের। যুবরাজ খিয়ানকে ভালোবাসে টেনিসে প্রায় সবাই। তার এই নিষ্ঠুর এবং অকারণ হত্যাকাণ্ডের কথা ভুলতে পারবে না ওরা কেউই। জবাবের জন্য সাপের মতো হিস হিস করে উঠল ক্রোধোন্মুক্ত পাপিপির কণ্ঠ। চুপ করো এনাথ। সিঁড়ির নিচে দাঁড়ানো ওই লোকগুলোকেও চুপ করতে বলো, তা না হলে বিশ্বাসঘাতক খিয়ানের যে পরিণতি ঘটতে চলছে তা বরণ করে নিতে হবে তোমাদেরকেও। দাসেরা, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? কাজ শুরু কর। চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে বলে ঘাটটা পুরোপুরি ঘোরাতে পারছে না খিয়ান, কিন্তু শুনতে পেল ওর পিছনে নিচু গলায় কথা বলছে কারা যেন। গুঞ্জনের মতো শোনাচ্ছে সে আওয়াজ। মনে হচ্ছে কৃষ্ণাঙ্গ দাসেরা এগিয়ে এসেছে, কাজ শুরু করতে ওর স্বীকৃতি জানাচ্ছে। আবারও একই আদেশ দিলেন আপিপি। আবারও শোনা গেল সেই গুঞ্জন ধ্বনি। ভোঁতা একটা আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে। মরণ আর্তনাদ করে উঠল কে যেন। খিয়ান বুঝল নিজের তলোয়ার দিয়ে কোনো এক কৃষ্ণাঙ্গ দাসকে শেষ করে দিয়েছে ওর বাবা। বল, চেঁচিয়ে উঠলেন তিনি বাকি দাসদের উদ্দেশ্যে। আমার আদেশ পালন করবি কি না? ঘাড় ঘুরিয়ে পরীক্ষার দিকে তাকালো খিয়ান। একটা নৌকায় দেখা যাচ্ছে রুকে। অস্থিরভাবে হাঁটছে নৌকার ভেতরে। এ মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে বারবার। কে জানে কেন সমানে ঘোরাচ্ছে ওর বিশাল হাত গোড়ালটা। ওকে দেখে খাঁচায় বন্দি সিংহের কথা মনে পড়ছে। ওর আশেপাশে হাজির হয়েছে আরও কতগুলো নৌকা। সবগুলো বোঝাই হয়ে আছে বেবিলিয়ান তীরন্দাজ দিয়ে। ধনুকে তীর পরিয়ে হুকুমের অপেক্ষায় আছে ওরা। দৃষ্টি সরিয়ে পরীক্ষার অপর পারের দিকে তাকালো খিয়ান। টাউকে দেখা যাচ্ছে। বরাবরের মতোই ভাবলেশীন চেহারায় দাঁড়িয়ে আছেন। তার ঠিক পাশেই চকচকে বর্ম পরে দাঁড়িয়ে আছেন এফরা। চেহারায় রাজ্যের দুশ্চিন্তা। বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল খিয়ানের। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলল সে। বিচ্ছেদে তাহলে পরিণতি হিসেবে লেখা ছিল ওদের দুজনের নিয়তিতে। রু, চেঁচিয়ে উঠল খিয়ান। তীর ছুটতে বলো তীরন্দাজদেরকে। আমার গায়ে তীর লাগুক, অসুবিধে নেই। তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। আর কিছু বলতে পারল না, কারণ এগিয়ে এসে ওর গালে ঠাস করে চড় মেরেছে আপিপি। দাসদের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন। এই, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? গুজ ভরে দে ওর বিশ্বাসঘাতকের মুখে, যাতে টু শব্দও করতে না পারে সে। কথা মতো কাজ করা হলো। দৃশ্যটা দেখে গুঙ্গিয়ে উঠলেন বেবিলিয়নের সেনাবাহিনীর অনেক সৈন্য। ইতিমধ্যে সিঁড়ির নিচে জড়ো হয়েছে টেনিসের কয়েক হাজার সাধারণ অধিবাসী। গুঙ্গিয়ে উঠল ওরাও। ওদিকে গর্জন করে উঠল রু। সে আওয়াজ শুনে মনে হলো যেন ডেকে উঠেছে কোনো আহত ষাঁড়। ঝট করে তাকালো সে তীরন্দাজের দিকে, চিৎকার করে বলল, তীর মারো। কিন্তু সেনাপতির আদেশ ছাড়া লড়াই করার নিয়ম নেই। তীরন্দাজরা তাই ঘাড় ঘুরিয়ে তাকালো টাওয়ের দিকে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে টাও, কোনো আদেশ দিচ্ছেন না। খিয়ান টের পেল কয়েক জোড়া কালো হাত টেনে ছেড়ে ফেলছে ওর কাপড়। আগুন জ্বালানো হলো কাছে কোথাও। পুরা কাঠের গন্ধ পাওয়া যাচ্ছে। চোখ বন্ধ করেছে ফেলেছে সে। নিয়তিকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত করছে নিজেকে। আঙ্গুলে হঠাৎ চোখা কিছু বিঁধে গেলে যেভাবে চমকে উঠে লোকে, সেভাবে চমকে উঠল সে। গরম লোহা চেপে ধরা হয়েছে ওর শরীরে। জ্বালাপোড়া সহ্য করার জন্য দাঁতে দাঁত চাপল সে। একটু পর আবারও করা হলো কাজটা। পরীক্ষার অপর প্রান্তে গগনবিদারী আর্তনাদ করে উঠল একটা নারী কণ্ঠ। হঠাৎ অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল সে কাছেই কোথাও। মনে হচ্ছে কারা যেন মারামারি করছে। চোখ খুলে তাকালো সে। একটা ছুরি আমূল বিধে আছে ওর বাবার বুকে। টলমল পায়ে পিছিয়ে যাচ্ছেন তিনি। তার খেয়ালই নেই। আস্তে আস্তে সরে যাচ্ছেন তোরণের কিনারার দিকে। বিশ্বাসঘাতক উজির, যেন দম নিতে কষ্ট হচ্ছে এমন ভঙ্গিতে বললেন তিনি কোনো রকমে। খুদ্দা, সেদিন তোর শিরোচ্ছেদ না করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম। হ্যাঁ ফারাও, এনাথের শান্ত গলা, কিন্তু তার দু চোখ যেন জ্বলছে। সুযোগ পেলে কুত্তা তো কামড়াবেই। গোপন বার্তার মাধ্যমে আমাকে এরকম কোনো সুযোগের অপেক্ষায় থাকার আদেশ দিয়ে গেছেন মহান রয়। টেনিসের রাজদরবারে আমিই ছিলাম তার সবচেয়ে বড় গুপ্তচর। ছুট লাগালেন তিনি আপিপির উদ্দেশ্যে। প্রচণ্ড জোরে ধাক্কা মারলেন তাকে।
তরুণীর কিনার থেকে যেন উড়াল দিল আপিপির শরীরটা। চিৎকার করে উঠলেন তিনি। তারপর ঝপাট করে আওয়াজ তুলে পড়ে গেল পরীক্ষার পানিতে। সঙ্গে সঙ্গে হাত থেকে নৌকার ভেতরে কোরাল ফেলে দিল রু। পর মুহূর্তে ঝাঁপ দিল পানিতে। অবিশ্বাস্য দ্রুত গতিতে সাঁতার কাটছে। কয়েক মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল সে আপিপি যেখানে পড়েছে সেখানে। তাকে জড়িয়ে ধরল সে, পানি থেকে ডাঙায় তুলল। তারপর সর্বশক্তিতে গলা টিপে ধরে খুন করল তাকে। ফারাও আপিপি মারা গেছেন, চেঁচিয়ে উঠলেন এনাদ। কিন্তু ফারাও খিয়ান বেঁচে আছেন। জীবন, রক্ত, শক্তি, ফারাও, ফারাও, ফারাও। আলখালার ভেতর থেকে আরেকটা ছুরি বের করলেন তিনি। এগিয়ে যাচ্ছেন খিয়ানের দিকে। ছুরির কয়েক পোঁচে কেটে ফেলেন খিয়ানের দড়ির বাঁধন। তারপর ওর মুখ থেকে বের করে নিলেন গোজ, ছুঁড়ে ফেলে দিলেন সেটা। শিরের নিচে আরও বেড়েছে জনতার ভিড়। ওদেরকে সামলাতে পারবে না বুঝতে পেরে সৈন্যরা নিজেদের ভালোর জন্যই দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। জীবন, রক্ত, শক্তি, একসঙ্গে চিৎকার করে উঠল টেনিসের অধিবাসীরা। ফারাও, ফারাও, ফারাও। সন্ধ্যা ঘনিয়েছে। খিয়ানের আদেশ অনুযায়ী ওকে নিয়ে আসা হয়েছে ব্যাবিলিয়নের শিবিরে। কারণ এখনও টেনিস শহরে ঢুকতে পারেনি নেফরা সেনাবাহিনী। প্রচণ্ড আক্রমণ চালানোর হুকুম দেওয়া হয়েছিল ব্যাবিলিয়ন সৈন্যদের, কিন্তু আপিপি মারা যাওয়ায় স্থগিত করা হয়েছে সে আদেশ। পরীক্ষা পার হয়ে শিবিরে ফিরে এসেছে সৈন্যরা। লেডি ক্যাম্পা আর একজন চিকিৎসক মিলে শুশ্রূষা করছেন খিয়ানের। ওর শরীরের ক্ষতস্থানগুলোতে ঔষধ লাগানো হয়েছে, ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে বাঁ হাঁটু ফুলে ওঠা জায়গাটায়। কাছে দাঁড়িয়ে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে নেফরা। গরম লোহা চেপে ধরে পুড়ে গেছে খিয়ানের শরীরের কয়েক জায়গায়। পুরো জায়গাগুলোর দিকে যতবার তাকিয়েছে ততবার শিউরে উঠেছে মেয়েটা। লেডি ক্যাম্পা আর ওই চিকিৎসক দল চলে গেছেন। তারপর ভিতরে এখন শুধু খিয়ান আর নেফরা। মেয়েটা বলল, খিয়ান, যুদ্ধের ময়দানে তখন ওভাবে পালিয়ে গেলে কেন আমার কাছ থেকে? যদি আমার কাছে ফিরে আসতে, আজ এত কষ্ট পেতে হতো না তোমাকে। আমি পালিয়ে যাওয়ার আগে কি 2000 বেবিলনের সৈন্য ফিরে গিয়েছিল মূল শিবিরে? হ্যাঁ, এসেছিল। তোমার ব্যাপারে ওদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু ওরা শুধু বলেছে তুমি নাকি রথসহ আত্মসমর্পণ করেছ 8 সৈন্যদের কাছে, এবং তারপর আর হামলা করা হয়নি ওদের উপর। তুমি কি বুঝতে পারছো না, কখনো কখনো নিজের বিনিময়ে অনেক লোকের জীবন রক্ষা করা যায়? খিয়ানের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নেফরা। হ্যাঁ, পারছি, কিন্তু পালিয়ে গেলে কেন? কারণ আতর্কিতে হামলা করা 8 দলটির ক্যাপ্টেনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, সীমান্তে গড়ে তোলা দুর্গগুলোর কাছে যাব আমি, আত্মসমর্পণ করব। কথা দিলে তো তা রাখি আমি, তাতে নিজের যত বড় ক্ষতিই হোক না কেন। এবং সেটা জানা আছে তোমারও। কিন্তু তুমি যদি মারা যেতে তাহলে আমার কি হতো? আমি মারা যাইনি প্রিয়তমা, নিয়তি মরতে দেয়নি আমাকে। নিয়তি তোমার জন্য বাঁচিয়ে রেখেছে আমাকে। খিয়ানের পাশে বসে পড়ে ওকে জড়িয়ে ধরল নেফরা। ওভাবেই ধরে রাখল কিছুক্ষণ। কেউ এসেছে। খিয়ানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো নেফরা। ভেতরে ঢুকল রু। ওর পেছনে আছে উজির এনাদ, টেনিসের রাজদরবারের কয়েকজন মন্ত্রণাদাতা এবং আটিদের সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। টাও আছেন। সাষ্টাঙ্গ প্রাণীপাত করে প্রথমে খিয়ান, তারপর নেফরা এবং সবশেষে টাওকে সম্মান জানালেন এনাদ এবং তার সঙ্গীরা। উঠে দাঁড়ালেন এনাদ। নেফরাকে বললেন, রানী এবং রাজকুমারী, আটিদের পক্ষ থেকে আমরা কয়েকজন আত্মসমর্পণ করার জন্য আপনার কাছে এসেছি। ইচ্ছা করলে টেনিসে শহরে দখল করে নিতে পারেন আপনি। আপনার মনে যদি কোনো প্রতিশোধ স্পৃহা থাকে, ইচ্ছে করলে তা পূরণ করতে পারেন, কিন্তু আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার মনে কোনো প্রতিশোধ স্পৃহা নেই, বলল নেফরা। তারপরও বেবিলিয়ন সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন আমার মামা টাও। তার যদি কিছু বলার থাকে এ ব্যাপারে বলতে পারেন। তারই কথায় আমার কথা, তার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনাদের প্রার্থনা মঞ্জুর করা হলো, বললেন টাও। রানী নেফরা এবং যুবরাজ খিয়ানের প্রতি যারা অনুগত থাকবে তাদের সবাইকে ক্ষমা করা হবে। আগামীকাল টেনিস শহরে প্রবেশ করে শান্তির ঘোষণা দেব আমরা। খিয়ানের দিকে তাকালেন এনাদ। আপনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাই আমি। আপনার বাবার রক্ত লেগে আছে আমার হাতে, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় ছিল না তখন আমার। বুদ্ধিটা আমিই দিয়েছিলাম,
অনেকদিন আগে বলা এনাথের একটা উক্তি তাকে শোনাচ্ছেন খিয়ান। হয়তো ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যদের বাঁচানোর জন্য করেছিলাম কাজটা। হয়তো আমিই চাইনি আরেকটা যুদ্ধ লাগুক উত্তর আর দক্ষিণ মিশরের মধ্যে। তাহলে আপনি ছিলেন টেনিসের রাজদরবারে মহান রয়ের সবচেয়ে বড় গুপ্তচর? মাথা ঝাঁকালেন এনাথ। আমার বিপদের সময় আপনি যদি সাহায্য করেন আমাকে। এবার তিনি খিয়ানকে শোনাচ্ছেন অনেকদিন আগে বলা ওর একটা উক্তি। আপনার বিপদের সময় মনে রাখবো সেটা। যদি অনুমতি দেন, আরও কয়েকটা কথা বলতে চাই। মাথা ঝাঁকালো খিয়ান। আপনি জানেন, আমি আড়াল থেকে কলকাঠি নেড়ে পাতাল কারাগার থেকে মুক্ত করি আপনাকে আর পুরোহিত টেমুকে। কিন্তু আপনার বাবা সন্দেহ করেন আমাকেই। পরে আপনাকে ধরতে না পেরে তার সন্দেহ পরিণত হয় ক্রোধে। আমাকে কয়েদ করার আদেশ দেন তিনি। আপনারা যখন পিরামিডের ভিতরে আটকা পড়েছিলেন, তখন আমি নিজে বন্দী থাকার কারণে সাহায্য করতে পারিনি। একসময় যুদ্ধের দামামা বেজে ওঠে মিশরে। রাজা আপিপি বুঝতে পারেন ওই সংকট মুহূর্তে কেউ যদি তাকে বুদ্ধি পরামর্শ দিতে পারে, তাহলে তা আমি। তাই মুক্তি পাই কারাগার থেকে, ফিরে পাই উজিরের পদ। কিন্তু আমি যে পরামর্শ দিয়েছিলাম তাকে তা মোটেও পছন্দ হয়নি তার। রেগে গিয়ে রাজদণ্ড দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেন তিনি। তারপরের ঘটনা জানা আছে আপনাদের। যাই হোক, আপনাদের সবাইকে সাক্ষী রেখে যুবরাজ খিয়ানের কাছে আমার প্রশ্ন, তিনি কি আমাকে ক্ষমা করতে রাজি আছেন? আপনি যা করেছেন, বলল খিয়ান, তা লেখা ছিল বাবার নিয়তিতে। আগামীকাল মন্দিরে গিয়ে দেবতাদের উদ্দেশ্যে বলে দেবেন, ক্ষমা চেয়ে নেবেন তাদের কাছে। আপনি একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে খুন করেছেন, কিন্তু হত্যাকাণ্ডটা বাঁচিয়ে দিয়েছে হাজার হাজার নিরপরাধ মানুষকে। আপনার সঙ্গে বাকি কথা হবে টেনিসের রাজদরবারে। 30 দিন অতিবাহিত হয়েছে। বেবিলিয়ন সেনাবাহিনী সেনাপতির পদ থেকে পদত্যাগ করেছেন টাও। বর্মা রাজকীয় ব্যাজ খুলে ফেলে আবার সেই সাদা রোপ পরেছেন। ফিরে গেছেন মেমফিসে, সিফংসের মন্দিরে। বাকি জীবন নেতৃত্ব দিয়ে যাবেন ব্রাদারহুড অব দ্য ডনকে। তবে নেফরার খিয়ানের ইচ্ছা অনুযায়ী ওদের সঙ্গে রয়ে গেছে টেমো। বেবিলনে ফিরে গেছে দেশটা সেনাবাহিনী। শুধু 1010 সৈন্য রয়ে গেছে রাজা ডিটানার নাতনিকে পাহারা দেওয়ার জন্য। ফারাও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে খিয়ান, তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল না নেফরা। অমীমাংসিত কয়েকটা প্রশ্ন ইদানিং ঘুরপাক খাচ্ছে মিশরবাসীর মনে, কিন্তু কেউ খোলাখুলিভাবে কিছু বলতে পারছে না। ওদের শাসক আসলে কে? খিয়ান কি উত্তর মিশরের ফারাও? তাহলে নেফরা কি দক্ষিণ মিশরের রানী? যদি তাই হয়, তাহলে মিশরের ভূখণ্ডে কি করছে বেবিলিয়নের সেনাবাহিনীর 10,000 সৈন্য? ধীরে ধীরে সেরে উঠছে খিয়ান। উপযুক্ত চিকিৎসা পেয়ে ওর পায়ের ক্ষত সেরেছে বটে, কিন্তু ইতিমধ্যে সে জেনে গেছে বাকি জীবন এরকম পঙ্গু হয়েই কাটাতে হবে ওকে। শরীরের চোটের চেয়ে ওর মানসিক আঘাতটাই গুরুতর বেশি। প্রথমে পাতাল কারাগারে কয়েদ হয়ে থাকা, তারপর পিরামিডের ভিতরে নজরবন্দি হওয়া, সেখান থেকে পালিয়ে আরব সীমান্তে সেনাফাঁড়িতে পৌঁছানো, আত্মত্যাগকারী 4 ভাইকে হারানো, পায়ে গুরুতর জখম নিয়ে দিনের পর দিন ফাঁড়িতে অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকা নেফরার জন্য দুশ্চিন্তায় খিয়ানের মন তখন উথাল পাতাল। কত ঘটনা, কত বিচিত্র মানুষের জীবন, কত বিচিত্র তার নিয়তি। খিয়ান তাই আজকাল খুব মনমরা হয়ে থাকে। স্বাস্থ্য ভেঙে পড়েছে ওর। লোকজন গোপনে বলাবলি করছে মনের অসুখে ভুগতে ভুগতে শীঘ্রই মারা যাবেন ওদের নতুন ফারাও। দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য খিয়ানের কাছে যান এনাথ। চুপ করে সব শুনে সে, জবাবে প্রায় কিছুই বলে না। প্রাচীন কিন্তু পুঁথি পড়ে ওকে শোনায় টেমু। বিশ্বাস রাখতে বলে। খিয়ানের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায় না। ওকে দেখতে আসে রু। নেফরা কিভাবে লড়াই শিখল সেই গল্প বলে। মুচকে এসে অন্যমনস্ক হয়ে পড়ে খিয়ান। নেফরা আসে, বিয়ের ব্যাপারে কথা বলে। খিয়ান চুপ করে থাকে। কি করা যায় জানতে চেয়ে টাওয়ের কাছে দূত পাঠালো নেফরা। তার বুদ্ধি অনুযায়ী খিয়ানকে নিয়ে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটা জাহাজে করে নীল নদের পানিতে ভেসে পড়ল ওরা একদিন। মেমফিসে পিরামিডগুলো দেখা গেল এক সময়। সঙ্গে সঙ্গে আশ্চর্য পরিবর্তন ঘটল খিয়ানের আচরণে। হাসি খুশি হয়ে উঠেছে সে, কথার খই ফুটছে ওর মুখে। তীরে জাহাজ ভেড়াতে বলল নেফরা। খিয়ানকে নিয়ে হাজির হলো তালগাছের সেই বাগানে, যেখানে খিয়ানের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ওর। রাত্রি যাপনের জন্য ওখানেই তাঁবু খাটানো হলো ওদের জন্য। সে রাতে ফারাও নির্বাচিত হওয়ার অনেকদিন পর ভালো ঘুম হলো খিয়ানের।
পরদিন ভোরের আগে অন্ধকার তখনও লেপ্টে আছে প্রকৃতিতে। খেয়ানের তাঁবুতে ঢুকল রু, ডেকে তুলল ওকে, তারপর কুলে করে তাঁবুর বাইরে নিয়ে এলো ওকে। ওখানে একটা পালকি অপেক্ষা করছে ওর জন্য। আশ্চর্য হলেও কিছু জিজ্ঞেস করল না খেয়ান। ওকে বসিয়ে দেওয়া হলো পালকির ভেতরে। আকাশে এখনো মিটমিট করছে অসংখ্য তারা। অনুজ্জ্বল আকাশের পটভূমিতে যেন থাবা পেতে বসে আছে শিফংসের প্রকাণ্ড মূর্তিটা। এখানে থামল খেয়ালের পালকি, নামতে সাহায্য করা হলো ওকে। বিদায় নিয়ে চলে গেল রু আর বেয়ারারা। পালকিতে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো খিয়ান, একা। একটা একটা করে অদৃশ্য হয়ে গেল তারাগুলো। একটু একটু করে ভোরের আলো ফুটছে আকাশে, মৃদুমন্দ বাতাস বইছে। হঠাৎ বুঝতে পারল খিয়ান আসলে সে একা না। অনতি দূরে পালকির আরেক দিকে কখন যেন নিঃশব্দে হাজির হয়েছে ধূসর একটা আলখাল্লা পরিহিত কোনো এক কিশোর অথবা হালকা পাতলা কোনো মেয়ে মানুষ। আলখাল্লার হুড তুলে দিয়েছে সে, তাই চেহারা দেখা যাচ্ছে না ওর। অন্ধকারের কারণে ওর উপস্থিতি টের পাওয়া যায়নি এতক্ষণ। মুচকি হাসল খিয়ান। আলখাল্লা পরা মানুষটার উদ্দেশ্যে বলল, তুমি তাহলে এখনো পর্যটকদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছো? জি মহাফেজ রাশা, জবাব শোনা গেল পালকির অন্য দিক থেকে। তুমি কি এখনো তাদের মালপত্র চুরি করে লুকিয়ে রাখো? সবারটা না, কারো কারোটা, তাও যদি ইচ্ছে হয় তাহলে। যারা বার্তা বহন করে নিয়ে আসে এখনো কি তাদের চোখ বাঁধো তুমি? জি বাঁধি, কারণ গোপন বিষয়ে গোপন রাখার কাজটা করা জরুরি। যদি কিছু মনে না করেন, আবারও কিছু সময়ের জন্য আপনার চোখ বাঁধা দরকার, তাই মাথাটা নিচু করলে ভালো হয়। ঠিক আছে, হাসছে খিয়ান। পালকির এদিকে চলে এলো আলখালা পরা মানুষটা। একটা রেশমি রুমাল দিয়ে চোখ বেঁধে ফেলল খিয়ানের। কোমল একজোড়া হাতের কথা মনে পড়ে গেল খিয়ানের। মনে পড়ে গেল আজ যে সুগন্ধি রুমাল দিয়ে চোখ বাঁধা হচ্ছে ওর, ঠিক একই রকম একটা রুমাল দিয়ে একই কাজ করা হয়েছিল অনেক দিন আগে। মাথা নিচু করার সময় পথ প্রদর্শকের কাঁধে ভর দিল খিয়ান। ওর চোখ বাঁধা শেষ হয়ে গেলে ওকে এক হাতে জড়িয়ে ধরল সেই পথ প্রদর্শক। আস্তে আস্তে এগিয়ে যেতে বলছে। কিছু দূর যাওয়ার পর আবারও শোনা গেল ওর কণ্ঠ, থামুন, বালির উপর বসিয়ে দিচ্ছে আপনাকে, এখানেই চুপচাপ বসে থেকে অপেক্ষা করতে থাকুন। কিছুক্ষণ পর বেশ কয়েকজন লোকের পায়ের আওয়াজ শুনতে পেল সে। বালি পার হয়ে ওর দিকে আসছে ওরা। কাছে এসে ধরাধরি করে দাঁড় করিয়ে দিল ওরা তাকে। তারপর ধরাধরি করে নিয়ে চলল কোনো এক জায়গার উদ্দেশ্যে। চোখ বাঁধা খিয়ান শুনতে পাচ্ছে একটা প্যাসেজের ভেতরে ওর সঙ্গে লোকজনের পায়ের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে। কোনো একটা কামরায় নিয়ে আসা হলো ওকে। সেখানে ওর পরনের কাপড় বদলে দিয়ে নতুন কাপড় পরানো হলো ওকে। উষ্ণীয় জাতীয় কিছু একটা পরানো হলো ওর মাথায়। কি কাপড় আর কি উষ্ণীয় পরানো হলো ঠিক বুঝতে পারল না সে। ব্যাপার কি জিজ্ঞেস করল, কিন্তু কেউই কোনো জবাব দিল না। ওকে নিয়ে আবার এগিয়ে চলছে লোকগুলো। একসময় খিয়ানের মনে হলো বড় কোনো জায়গায় হাজির হয়েছে সে। ওর মনে হচ্ছে একসঙ্গে ফিসফিস করছে অনেকগুলো লোক। একটা চেয়ারের কাছে নিয়ে গিয়ে ওকে বসতে বলল কেউ একজন। বসার পর টের পেল খিয়ান তুলতুলে গদি আটা আছে চেয়ারে। অপেক্ষা করছে সে। দূর থেকে চেঁচিয়ে উঠল একটা কণ্ঠ, সূর্য দেবতা রা দেখা দিয়েছেন। নিচু গলায় স্তুতি সঙ্গীত গাইতে শুরু করলেন খিয়ানের আশেপাশে সবাই। সম্মিলিত মিষ্টি গুনগুনের মতো হচ্ছে গানটা। এক সময় থেমে গেল ওটা। চারদিকে এখন থমথমে নীরবতা। এগিয়ে আসছে কে যেন। শরীরের সঙ্গে ঘষা খাচ্ছে ওর পরনের রূপ। খসখসের আওয়াজ পাওয়া যাচ্ছে। খিয়ানের আশেপাশের অনেক লোক চেঁচিয়ে উঠল একসঙ্গে, কুইন অব দ্য ডন, দেখো কুইন অব দ্য ডন, আমাদের জন্য নতুন সকাল নিয়ে এসেছেন তিনি, আমাদের জন্য নতুন জীবন নিয়ে এসেছেন, তিনি দেশ জোড়াদাত্রী। আর সহ্য করতে পারছেন না খিয়ান। দু হাতে চোখের সামনে তুলে একটানে সরিয়ে দিল রেশমির রুমালটা। তেমন শক্ত করে বাঁধা হয়নি সেটা। ওর সামনে ঝলমলে সূর্যের আলোয় দাঁড়িয়ে আছে নেফরা। মেয়েটা নিজেও যেন ঝলমল করছে। মিশরের রানী রূপ পড়েছে সে, মাথায় মিশরের রানীর মুকুট। ওর রমণীয়তায় আবারও মুগ্ধ হয়ে গেছে খিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। উপস্থিত অন্যরা জয়ধ্বনি দিচ্ছে, তা প্রতিধ্বনি হচ্ছে বিশাল হলে। নিজের রাজদণ্ড উঁচু করল নেফরা। সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল সবাই। খিয়ানের দিকে এগিয়ে এলো মেয়েটা।
ওর সামনে দাঁড়ালো। খিয়ান হঠাৎ করে টের পেল আসলে একটা সিংহাসনে বসে আছে সে। লেডি ক্যাম্পার হাতে নিজের রাজদণ্ডটা দিল নেফরা। গা থেকে খুলে রাজকীয় প্রতীকগুলো দিল রুর হাতে। মুকুটটা খুলে নিল মাথা থেকে, ওটা পরিয়ে দিল খিয়ানের মাথায়। হাঁটু গেড়ে বসে পড়ল খিয়ানের সামনে। মিশরীয় কায়দায় সম্মান জানালো ওকে। খিয়ানের একটা হাত টেনে নিয়ে চুমু খেল তাতে। মিশরের রানী সম্মান জানাচ্ছেন মিশরের রাজাকে, বলল নেফরা। মেয়েটার দিকে আবারও এক দৃষ্টিতে তাকিয়ে আছে খিয়ান। তাজ্জব হয়ে গেছে। ব্যথা দুর্বলতা উপেক্ষা করে উঠে দাঁড়ালো কোনো রকমে। মুকুটটা খুলে নিয়ে পরিয়ে দিতে চাইল নেফরার মাথায়, কিন্তু মাথা নাড়ল মেয়েটা। হাত তুলে বাধা দিল খিয়ানকে। আরেক হাতে শক্ত করে জড়িয়ে ধরল ওকে, যাতে পড়ে না যায় সে। কাছে দাঁড়িয়ে আছে টাও। বললেন, ওরা এখন দুজনে দুজনার, আজীবনের জন্য, অনন্তকালের জন্য। আজ এই মন্দিরে ওদের বিয়ে হবে। হাতে পরে থাকা খিয়ানের দেয়া আংটিটা দেখল নেফরা। ওর দেয়া আংটিটা পরে আছে খিয়ান। দেখল সেটাও। তারপর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আজ এই আংটি দুটোর বিনিময় হবে আমাদের মধ্যে। খাফরার পিরামিডের পাদদেশে দাঁড়িয়ে আছে খিয়ান আর নেফরা। চাঁদের আলোয় তাকিয়ে আছে ওটার দিকে। আমাদের ছুটি শেষ নেফরা, বলল খিয়ান। আগামীকাল টেনিসের উদ্দেশ্যে যাত্রা করতে হবে আমাদেরকে। দেশ শাসনের দায়িত্ব তুলে নিতে হবে কাঁধে। নেফরা কিছু বলল না। মনে পড়ে একদিন এই পিরামিডের পাদদেশে এভাবে পাশাপাশি দাঁড়িয়ে ওটার দিকে তাকিয়েছিলাম আমরা। মানুষের নিয়তি কি অদ্ভুত, তাই না? মাথা ঝাঁকালো নেফরা। রাজা বা রানী যাই হই না কেন, আমরা ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যদের মতো মানুষের সেবা করার কথা ভুলব না কখনো। না, ভুলব না। এবং টেনিসে ফিরে গিয়ে প্রথম কোন কাজটা করব আমি জানো? কোনটা? যে ক্যাপ্টেনের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছিলাম, তাকে কথা দিয়েছিলাম পুরস্কারের অর্থ পৌঁছে দেব তার পরিবারের কাছে। প্রতিজ্ঞাটা পালন করব। আপনারা কি পিরামিডে ছুটতে চান আবার? চমকে উঠল খিয়ান আর নেফরা। ঘাড় ঘুরিয়ে তাকালো। অনতি দূরে দাঁড়িয়ে আছে পিরামিডের সর্দার। মিটিমিটি হাসছেন। আকাশে ঝকঝকে চাঁদ, বললেন তিনি। জোরালো বাতাস বইছে না। পিরামিডে চড়ার জন্য এমন পরিবেশ সবসময় পাওয়া যায় না। না সর্দার, হেসে মানা করল। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে আমি। আমার পক্ষে পিরামিডে চড়া আর সম্ভব না। আজ থেকে আপনি এই পিরামিডগুলোর রাজা। আমি আর কখনো চড়ব না পিরামিডে, বলল নেফরা। সর্দার, আপনি যে সাহায্য করেছেন আমাদেরকে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঘুরে দাঁড়ালো খিয়ান আর নেফরা। খিয়ানকে জড়িয়ে ধরে রেখেছে নেফরা। দূরে রাখা পালকির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ওরা। ওদেরকে নিয়ে আজ রাতে টেনিসের উদ্দেশ্যে যাত্রা করবে ওদের জাহাজটা। পালকির পাশে দাঁড়িয়ে আছে লেডি ক্যাম্পা আর রু। দেখছেন খিয়ানকে জড়িয়ে ধরে আস্তে আস্তে এগিয়ে আসছে নেফরা। রানী নেফরা যখন জন্মগ্রহণ করেছিলেন, বললেন ক্যাম্পা, তখন যা দেখেছিলাম আমি, তার মানে বুঝতে পারছি আজ। বুঝতে পারছি কেন দেশ জোড়া যাত্রী বলা হয়েছিল তাকে। রু বলল, আমিও বুঝতে পারছি কেন ইথিওপিয়ান দেবতারা ভালো একটা কুড়াল এবং সেটা চালানোর মতো শক্তি দিয়েছিল আমাকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প কুইন অব দ্য ডনের নবম পর্ব। নবম পর্বের মাধ্যমে পুরো বইটি আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। যারা গল্প পাঠ ভালো মনে করছেন, তারা আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।